বাংলা সাহিত্য সম্ভার নিয়ে আমি অয়ন, উপস্থিত দ্য স্টোরি টেলার অয়নে। আমার সাহিত্য সাহায্যে অলঙ্কৃত করে আছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন আহমেদ সহ প্রমুখ ও বিশিষ্ট সাহিত্যিকগণ। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার সঙ্গে থাকুন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কালের মন্দিরা উপন্যাসের মদিরা ভবন পর্ব নিয়ে আমি অয়ন। রাজপুরী হইতে বাহির হইতে গিয়া সুগোপা দেখিল তোরণদ্বার বন্ধ হইয়া গিয়াছে। এমন প্রায়ই ঘটে, সেজন্য সুগোপার গতিবিধি বাধাপ্রাপ্ত হয় না। সে প্রতিহারকে গুপ্তদ্বার খুলিয়া দিতে বলিল। কোনো অজ্ঞাত কারণে প্রতিহারের মনে তখন কিঞ্চিৎ রস সঞ্চার হইয়াছিল। সে নিজের দ্বিধাবিভক্ত চাপ দাঁড়িতে মোচড় দিয়া একটা আদি রসাশ্রিত রসিকতা করিয়া ফেলিল। সুগোপাও ঝাঁঝালো উত্তর দিল। সেকালে আদি রসটা গোরক্ত ব্রহ্মরক্তের মতো অমেধ্য বিবেচিত হইত না। তোরণের কবাটে একটি চতুষ্কোণ দ্বার ছিল, বাহির হইতে চোখে পড়িত না। সুগোপা ধমক খাইয়া প্রতিহার তাহা খুলিয়া দিল, বলিল, ভালো কথা, দেবদুহিতার ঘোড়াটা মন্দুরায় ফিরিয়া আসিয়াছে। সব বিষয়ে সুগোপা বলিল, সে কি আজ চোর? মুণ্ড নাড়িয়া প্রতিহার বলিল, চোর ফিরিয়া আসে নাই, তুমি নিপাত যাও। দেবদুহিতাকে সংবাদ পাঠাইয়াছ? যবনীর মুখে দেবদুহিতার নিকট সংবাদ গিয়াছে, এতক্ষণে তিনি পাইয়া থাকিবেন। সুগোপা অনিশ্চিত মনে ক্ষণেক চিন্তা করিল, তারপর সন্তর্পণে ক্ষুদ্র দ্বার দিয়া বাহির হইবার উপক্রম করিল। প্রতিহার কৌতুক সহকারে বলিল, এত রাত্রে কি চোরের সন্ধানে চলিলে? হাঁ। প্রতিহার নিঃশ্বাস ফেলিল। ভাগ্যবান চোর, দেখা হইলে তাহাকে আমার কাছে পাঠাইয়া দিও। তাই দিব। চোরের সংসর্গে রাত্রিবাস করিলে তোমার রস কমিতে পারে। সুগোপা দ্বার উত্তীর্ণ হইল। প্রতিহার ছাড়িবার পাত্র নয়। সে উত্তর দিবার জন্য দ্বার পথে মুখ বাড়াইল, কিন্তু সুগোপা তাহার মুখের ওপর সজোরে কবাট ঠেলিয়া দিয়া হাসিতে হাসিতে নগরের দিকে চলিতে আরম্ভ করিল। সুগোপা যতক্ষণ মদিরাগৃহে প্রতি অন্বেষণ করিয়া বেড়াইতেছে, সেই অবকাশে আমরা চিত্রকের নিকট ফিরিয়া যাই। কপটকুটে প্রবেশ করিয়া চিত্রক উৎসুক নেত্রে চারিদিকে চাহিতে চাহিতে চলিল। নগরীর শোভা দেখিবার আগ্রহ তাহার বিশেষ ছিল না। প্রথমে ক্ষুণ্ণিবৃত্তি করিতে হইবে। প্রায় এক অহোরাত্র কিছু আহার হয় নাই। কটিবন্ধন দৃঢ় করিয়া জঠরাগ্নিকে দীর্ঘকাল ঠেকাইয়া রাখা যায় না। ক্লেশ যাহা অবশ্যম্ভাবী তাহা সহ্য করিতে হইয়াছে, কিন্তু দূত প্রসাদাৎ এখন আর ক্ষুধার জ্বালা সহ্য করিবার প্রয়োজন নাই। পথে চলিতে চলিতে শীঘ্রই একটি মোদক ভাণ্ডার তাহার চোখে পড়িল। থরে থরে বহুবিধ পক্বান্ন সজ্জিত রহিয়াছে। পিষ্টক, লড্ডু, ক্ষীর, দধি, কোনো বস্তুরই অভাব নাই। মেদ ও মসৃণ দেহ মোদক বসিয়া দীর্ঘ খর্জুর শাখা দ্বারা মক্ষিকা তাড়াইতেছে। মোদকালয়ে বসিয়া চিত্রক উদরপূর্ণ করিয়া আহার করিল। একটি বালক পথে দাঁড়াইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে মিষ্টান্ন নিরীক্ষণ করিতেছিল। চিত্রক তাহাকে ডাকিয়া একটি লড্ডু দিল। উৎফুল্ল বালক লড্ডু খাইতে খাইতে প্রস্থান করিলে পর সে জল পান করিয়া গাত্রোত্থান করিল। ভোজ্যের মূল্যস্বরূপ শশীশেখরের থলি হইতে একটি ক্ষুদ্র মুদ্রা লইয়া মোদককে দিল।
তারপর তৃপ্তি মন্থর পদে আবার পথে আসিয়া দাঁড়াইল। গৃহদ্বারে তখন দুই একটি বর্তিকা জ্বলিতে আরম্ভ করিয়াছে। গৃহস্থের শুদ্ধান্তপুর হইতে ধূপ কালাগুরুর গন্ধ বাতাসে ভাসিতেছে। প্রদীপহস্তা পুরো নারীগণ বদ্ধাঞ্জলি হইয়া গৃহদেবতার অর্চনা করিতেছে। কচিৎ দেবমন্দির হইতে আরতির শঙ্খ ঘণ্টার ধ্বনি উত্থিত হইতেছে। দিবাবসানের বৈরাগ্য মুহূর্তে নগরী যেন ক্ষণকালের জন্য যোগিনী মূর্তি ধারণ করিয়াছে। অপরিচিত নগরীর পথে বিপথে চিত্রক অনায়াস চরণে ঘুরিয়া বেড়াইতে লাগিল। হাতে কোনো কাজ নাই, উদর পরিপূর্ণ, সুতরাং মনও নিরুদ্বেগ। যে ব্যক্তি রাজপুরুষের ঘোড়া চুরি করিয়াছিল তাহাকে মাত্র 3 জন দেখিয়াছে। তাহারা চিত্রককে এই জনাকীর্ণ পুরীতে দেখিতে পাইবে সে সম্ভাবনা কম। দেখিতে পাইলেও তাহার নূতন বেশে চিনিতে পারিবে না। অতএব নগর পরিদর্শনে বাধা নাই। নগর পরিভ্রমণ করিয়া চিত্রক দেখিল উজ্জয়িনী বা পাটলিপুত্রের ন্যায় বৃহদায়তন না হইলেও কপোতকুট বেশ পরিচ্ছন্ন ও সুদৃশ্য নগর। সে তাহার যাযাবর যোদ্ধৃ জীবনে বহু স্থানীয় মহাস্থানীয় দেখিয়াছে, কিন্তু এই ক্ষুদ্র অসমতল পাষাণ নগরটি তাহার বড় ভালো লাগিল। সে ঈষৎ ক্ষুব্ধ হইয়া ভাবিল, এখানে দীর্ঘকাল থাকা চলিবে না, বেশি দিন থাকিলেই ধরা পড়িবার ভয়। এদিকে 3 জন তো আছেই, তাহা ছাড়া শশীশেখর যে বন হইতে বাহির হইয়া আসিবে না তাহারই বা নিশ্চয়তা কি। ক্রমে রাত্রি হইল। আকাশে চন্দ্র ও নিম্নে বহু দ্বীপের জ্যোতি উদ্ভাসিত হইয়া উঠিল। রাজভবন শীর্ষে দীপাবলি মণি মুকুটের ন্যায় শোভা পাইতে লাগিল। ঘুরিতে ঘুরিতে চিত্রক একটি উদ্যানের সন্নিকটে উপস্থিত হইয়া দেখিল কয়েকজন ভদ্র নাগরিক দাঁড়াইয়া গল্প করিতেছে। সে একজনকে জিজ্ঞাসা করিল, মহাশয়, ওটা কি? নাগরিক বলিল, ওটা রাজপুরী। সব প্রশংস নেত্রে রাজপুরী নিরীক্ষণ করিয়া চিত্রক বলিল, অপূর্ব প্রাসাদ। মগধে রাজপুরীও এমন সুরক্ষিত নয়। রাজা ওই পুরীতে থাকেন? নাগরিক বলিল, থাকেন বটে, কিন্তু বর্তমানে তিনি রাজপুরীতে নাই। তাই তো ওইরূপ অঘটন সম্ভব হইয়াছে। অঘটন শুনেন নাই? রাজকুমারীর অশ্ব চুরি করিয়া এক গর্ভদাস তস্কর পলায়ন করিয়াছে। রাজকুমারীর অশ্ব? প্রশ্নটা অনবধানে চিত্রকের মুখ হইতে বাহির হইয়া আসিল। হাঁ, কুমারী মৃগয়ায় গিয়াছিলেন। জলসত্রে এই ব্যাপার ঘটিয়াছে। আপনি কি বিদেশী? বলিয়া নাগরিক সম্ভ্রমপূর্ণ দৃষ্টিতে চিত্রকের মূল্যবান বেশভূষার পানে চাহিল। হাঁ, আমি মগধের অধিবাসী, কর্মসূত্রে আসিয়াছি। চিত্রক আর সেখানে দাঁড়াইল না। আকস্মিক সংবাদে বুদ্ধিভ্রষ্ট হইবে চিত্রকের প্রকৃতি সেরূপ নয়। কিন্তু এই সংবাদ পরিগ্রহ করিবার পর প্রায় প্রহরকাল সে বিক্ষিপ্ত চিত্তে ইতস্তত বিচরণ করিয়া বেড়াইল। সংবাদরা নগরে রাষ্ট্র হইয়া পড়িয়াছে সন্দেহ নাই। কে জানিত যে ওই অশ্বারোহীটা রাজকন্যা? রাজকন্যা পুরুষ বেশে ঘোড়ায় চড়িয়া মৃগয়া করিয়া বেড়ায়। আশ্চর্য বটে। চিত্রক রাজকন্যার মুখাবয়ব স্মরণ করিবার চেষ্টা করিল, কিন্তু বিশেষ কিছু উদ্ধার করিতে পারিল না। তাহাকে দেখিয়া গর্বিত ও কিশোর বয়স্ক মনে হইয়াছিল, এইটুকুই শুধু স্মরণ হইল। রমণীর সম্পত্তি সে অপহরণ করিয়াছে। মনে হইতেই চিত্রক লজ্জা অনুভব করিল। সে ভাগ্যান্বেষী যোদ্ধা। পরদ্রব্য সম্বন্ধে তাহার মনে তিলমাত্র কুণ্ঠা নাই। সে জানে এই বসুন্ধরা এবং ইহার যাবতীয় লোভনীয় বস্তু
বীরভোগ্য। তবু রমণী সম্বন্ধে তাহার মনে একটু দুর্বলতা ছিল। জীবনে সে কখনো নারীর নিকট হইতে কোনো দ্রব্য কাড়িয়া লয় নাই। স্বেচ্ছায় তাহারা যাহা দিয়াছে তাহাই হাসি মুখে গ্রহণ করিয়াছে, তদতিরিক্ত নয়। হয়তো ওই পুরুষবেশীর রূপ ও ঐশ্বর্য তাহার মনে ঈর্ষার সঞ্চার করিয়াছিল। হয়তো প্রপালিকার সহিত যুবকের ঘনিষ্ঠতা তাহার পৌরুষকে আঘাত করিয়াছিল। সুগোপার সহিত নিজের ব্যবহার স্মরণ করিয়াও তাহার মন সবিষয় ক্ষোভে ভরিয়া উঠিল। অবশ্য তাহার আচরণে অনেকখানি কৌতুক মিশ্রিত ছিল। তথাপি কৌতুক কখন নিজ সীমা অতিক্রম করিয়া নিগ্রহে রূপান্তরিত হইয়াছিল তাহা সে বুঝিতে পারে নাই। বুভুক্ষিত শ্রান্তিভগ্ন দেহে আশাহত অবস্থায় মানুষ যে কর্ম করে, পরিপূর্ণ উদরে সুস্থ দেহে সে নিজেই তাহার কারণ খুঁজিয়া পায় না। আকাশের পানে চাহিয়া চিত্রক হাসিল। জীবনকে সে বহু রূপে বহু অবস্থায় দেখিয়াছে, তাই পশ্চাত্তাপ ও অনুশোচনাকে সে নিরর্থক বলিয়া জানে। নিয়তির গতি অনুশোচনার দ্বারা লেশ মাত্র ব্যতিক্রান্ত হয় না, অদৃষ্টই নিয়ন্তা। চিত্রকের মনে হইল ভাগ্যদেবী তাহার চারিপাশে সূক্ষ্ম ভবিতব্যতার জাল বুনিতে আরম্ভ করিয়াছেন। এই জালে ক্ষুদ্র মিনের মতো আবদ্ধ হইয়া সে কোন অদৃষ্ট তটে উৎক্ষিপ্ত হইবে কে জানে। চন্দ্রের দিকে দৃষ্টি পড়িতে তাহার চেতনা ফিরিয়া আসিল। মধ্য গগনে চন্দ্র, রাত্রি গভীর হইতেছে। সচকিতে সে চারিদিকে চাহিল, দেখিল বৌদ্ধ চৈত্যের নিকটস্থ উচ্চভূমির উপর সে একাকী দাঁড়াইয়া আছে। এখানে পথ গৃহ বিরল, লোক চলাচলও কম। দূরে দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিল একটি স্থান আলোকমালায় ঝলমল করিতেছে। বহু নাগরিকের মিলিত স্বরগুঞ্জন তাহার কর্ণে আসিল। চিত্রক কিছুকাল যাবৎ ঈষৎ তৃষ্ণা অনুভব করিতেছিল। ওই আলোকদীপ্ত পথের দিকে চাহিয়া তাহার তৃষ্ণা আরও বাড়িয়া গেল। নগরে অবশ্য মদিরাগৃহ আছে এ কথাটা এতক্ষণ তাহার মনে হয় নাই। রাত্রির জন্য একটা আশ্রয় খুঁজিয়া লইতে হইবে। সে আলোকলিপ্সু পতঙ্গের মতো দ্রুত সেই দিকে চলিল। রজনীর আনন্দধারা তখন অন্তঃস্রোতা হইয়া আসিয়াছে। পুষ্প বিপণীতে পুষ্প সম্ভার প্রায় শূন্য। পসারিণীদের চক্ষে আলস্য। রাজপথে নাগরিকদের যাতায়াত ও ব্যস্ত আগ্রহ মন্দীভূত হইতে আরম্ভ করিয়াছে। নবীনা রাত্রির নবযৌবন সুলভ প্রগলভতা প্রগাঢ় যৌবনার রসঘন নিবিড় মাধুর্যে পরিণত হইয়াছে। পুষ্পাসব গন্ধে আকৃষ্ট মধুমক্ষিকা যেমন কেবলমাত্র ঘ্রাণ শক্তির দ্বারা পরিচালিত হইয়া প্রচ্ছন্ন ফুলকলিকার সন্নিধানে উপস্থিত হয়, চিত্রকও তেমনি পিপাসা প্রণোদিত হইয়া একটি মদিরাগৃহের দ্বারে উপনীত হইল। মদিরাগৃহের ভিতরে উচ্চ চত্বরের উপর বসিয়া মুণ্ডিত শীর্ষ সৌণ্ডিক স্তূপীকৃত রজত মুদ্রা গণনা করিতেছিল। চিত্রক প্রবেশ করিয়া তাহার সম্মুখে একটি স্বর্ণ দিনার অবহেলাভরে ফেলিয়া দিল, বলিল, পানীয় দাও। চমকিত সৌণ্ডিক যুক্ত করে সম্ভাষণ করিল, আসুন মহাভাগ, কোন পানীয় দিয়া মহোদয়ের তৃপ্তি সাধন করিব? আসব, সুরা, বারুণী, মদিরা, যে পানীয় ইচ্ছা আদেশ করুন। তোমার শ্রেষ্ঠ মদিরা আনয়ন কর, যথা আজ্ঞা মধুশ্রী। সৌণ্ডিক কিঙ্করীকে ডাক দিল। নূপুর কাঞ্চি বাজাইয়া একটি তন্দ্রালসা কিঙ্করী আসিয়া দাঁড়াইল। সৌণ্ডিক বলিল,
আর্যকে সুঘটিত কক্ষে বসাও, মুদিরা দিয়া তাহার সেবা কর। কিঙ্করী চিত্রককে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে লইয়া গিয়া বসাইল। কক্ষটি সুচারুরূপে সজ্জিত, কুটিমের উপর শুভ্র আস্তরণ, তদুপরি স্থূল উপাদান, তাম্বুল কলঙ্ক প্রভৃতি রহিয়াছে। চারিকোণে পিত্তলের দীপদণ্ডে বর্তিকা জ্বলিতেছে। ধূপশালা হইতে চন্দনগন্ধি সূক্ষ্ম ধূম ক্ষীণ রেখায় উত্থিত হইতেছে। প্রাচীরগাত্রে সমুদ্র মন্থনের চিত্র। সুধাভাণ্ড লইয়া সুরাসুরের মধ্যে ঘোর দ্বন্দ্ব বাধিয়া গিয়াছে। চিত্রক উপবিষ্ট হইলে কিঙ্করী নিঃশব্দ ক্ষিপ্রতার সহিত মদিরা ভৃঙ্গা চোষক ও সুচিত্রিত স্থালিতে মৎস্যাণ্ড আনিয়া তাহার সম্মুখে রাখিল। তারপর আদেশ প্রত্যাশায় কৃতাঞ্জলি পুটে দ্বার পার্শ্বে দাঁড়াইল। চিত্রক এক চষক মদিরা ঢালিয়া এক নিঃশ্বাসে পান করিয়া ফেলিল। তারপর তৃপ্তির সহিত সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, সেবিকে তুমি যাও, আমার আর কিছু প্রয়োজন নাই। মধুশ্রী সাবধানে কবাট ভেজাইয়া দিয়া প্রস্থান করিল। একাকী বসিয়া চিত্রক সাধু মৎস্যাণ্ড সহযোগে আরও কয়েক পাত্র মদিরা প্রাণ করিল। ক্রমে তাহার চক্ষু ঢুলুঢুলু হইয়া আসিল। মস্তিষ্কের মধ্যে স্বপ্নসুন্দরীর মঞ্জির বাজিতে লাগিল। সে উপাদানের ওপর আলস্য ভরে অঙ্গ প্রসারিত করিয়া দিল। মদিরাজনিত মৃদু বিহ্বলতার মধ্যে চিন্তার ধারা আবছায়া হইয়া যায়। একটা অহেতুক স্ফূর্তি আলস্যের সহিত মিলিয়া মনকে হিন্দোলার মতো দোলা দিতে থাকে। চিত্রকের অবস্থা তখন সেই রূপ। সে নিজের অঙ্গুলিতে অঙ্গুরীয়ের ওপর দৃষ্টিপাত করিল। তারপর অঙ্গুরীয় চোখের কাছে আনিয়া ভালো করিয়া নিরীক্ষণ করিল। তখন বনের মধ্যে শশীশেখরের সহিত আলাপের কথা তাহার নূতন করিয়া মনে পড়িয়া গেল। নিজ মনে মৃদু মৃদু হাসিতে হাসিতে সে উঠিয়া বসিল। কোটি হইতে থলিটি বাহির করিয়া তাহার মুখোদ্ঘাটন পূর্বক একটি একটি সামগ্রী বাহির করিয়া দেখিতে লাগিল। স্বর্ণপ্রসূ থলির সমস্ত বৈভব এখনো পরীক্ষা করিয়া দেখা হয় নাই। তিলকচন্দন দেখিয়া তাহার মুখের হাস্য প্রসার লাভ করিল। কঙ্কতিকাটি তুলিয়া ধরিয়া সে উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল। এলাচ লবঙ্গ মুখে দিয়া সকৌতুকে চিবাইল। সবশেষে যতু মুদ্রালাঞ্ছিত কুণ্ডলাকৃতির লিপি খুলিয়া গম্ভীর মুখে পাঠ করিতে আরম্ভ করিল। মগধের লিপি বিটঙ্করাজের নিকট প্রেরিত হইয়াছে। পাঠ করিতে করিতে চিত্রক তাহাতে নিমগ্ন হইয়া গেল। এই সময় দ্বার ঈষৎ উন্মুক্ত করিয়া কে একজন ঘরের মধ্যে উঁকি মারিল। কাজল পরা একটি চোখ ও মুখের কিয়দংশ দেখা গেল মাত্র। চিত্রককে দেখিয়া কাজল পরা চোখ ক্রমশ বিস্ফারিত হইল। তারপর ধীরে ধীরে কবাট আবার বন্ধ হইয়া গেল। চিত্রক পত্রপাঠে নিবিষ্ট ছিল, কিছু দেখিল না। দেখিলেও বোধ করি চিনিতে পারিত না। বলা বাহুল্য যে উঁকি মারিয়াছিল সে সুগোপা। প্রতি অন্বেষণে কয়েকটি মদিরাগৃহে ঘুরিয়া শেষে সে এখানে আসিয়া উপস্থিত হইয়াছিল। তাহাকে দেখিয়াই সৌণ্ডিক হাসি মুখে বলিয়াছিল, প্রপালিকে, তোমার মানুষটি তো আজ এখানে নাই। সুগোপা বলিয়াছিল, তোমার কথায় বিশ্বাস নাই, আমি খুঁজিয়া দেখিব। ভালো, তাই দেখো। তখন এ ঘর ও ঘর খুঁজিতে খুঁজিতে একটি ঘরে উঁকি মারিয়া সহসা তাহার চক্ষু ঝলসিয়া গিয়াছিল। বেশভূষা অন্য প্রকার, কিন্তু সেই
দুর্বৃত্ত অশ্বচরী বটে। কিছুক্ষণ সুগোপা দ্বারের বাহিরে দাঁড়াইয়া রহিল, তারপর পা টিপিয়া সন্ডিকের নিকট ফিরিয়া গেল। চুপি চুপি বলিল, মণ্ডুক, নগরপালকে সংবাদ দাও। বিস্মিত মণ্ডুক বলিল, সে কি হইয়াছে? চোর, যে চোর আজ কুমারী রট্টার অশ্ব চুরি করিয়াছিল, সে ওই প্রকোষ্ঠে বসিয়া মদ্যপান করিতেছে। মণ্ডুকের মুখে ভয়ের ছায়া পড়িল। দুষ্কৃতকারীকে মদিরাগৃহে আশ্রয় দিলে সৌন্ডিককে কঠিন রাজদণ্ড ভোগ করিতে হয়। সে বলিল, সর্বনাশ, আমি তো কিছু জানি না। তাই বলিতেছি, যদি নিজের প্রাণ বাঁচাইতে চাও, শীঘ্র নগরপালকে ডাকিয়া আনো। নগরপালকে এত রাত্রে কোথায় পাইব? তিনি নিশ্চয় গৃহদ্বার রুদ্ধ করিয়া নিদ্রা যাইতেছেন। তাহার কাঁচা ঘুম ভাঙাইয়া কি নিজের পায়ে দড়ি দিব? সুগোপা চিন্তা করিল, তবে এক কাজ কর, 2 জন জামিক নগররক্ষী ডাকিয়া আন। তাহারা আজ রাত্রে চোরকে বাঁধিয়া রাখুক, কাল প্রাতে মহাপ্রতিহারের হস্তে সমর্পণ করিবে। সে কথা ভালো বলিয়া ব্যস্ত সমস্ত মণ্ডুক বাহির হইয়া গেল। অধিক দূর যাইতে হইল না। রাত্রিকালে জামিক রক্ষীরা পথে পথে বিচরণ করিয়া নগর পাহারা দিয়া থাকে। একটা তাম্বুল বিপণীর সম্মুখে দাঁড়াইয়া 2 জন জামিক রক্ষী বোধ করি রাত্রিতে পাথেয় সংগ্রহ করিতেছিল। মণ্ডুকের কথায় উত্তেজিত হইয়া তাহার সঙ্গে চলিল। সুগোপা অল্প কথায় ব্যাপার বুঝাইয়া দিল। তখন 4 জনে চিত্রকের প্রকোষ্ঠের দ্বার খুলিয়া ভিতরে প্রবেশ করিল। চিত্রক তখন লিপি পাঠ শেষ করিয়া থলি কোমরে বাঁধিয়াছি, ভৃঙ্গার হইতে শেষ মদিরাটুকু ঢালিয়া পান করিতেছে। অস্ত্রধারী 2 জন পুরুষকে সম্মুখে দেখিয়া সে বলিল, কি চাও? সুগোপা পিছন হইতে বলিল, তোমাকে চাই। চিত্রক তরিতে উঠিয়া দাঁড়াইল, কিন্তু তরবারি বাহির করিবার পূর্বেই রক্ষীরা তাহার ঘাড়ে লাফাইয়া পড়িয়া তাহাকে পাড়িয়া ফেলিল। সুগোপা তখন সম্মুখে আসিয়া বলিল, অশ্বচোর, আমাকে চিনিতে পারো? চক্ষু সংকুচিত করিয়া চিত্রক তাহার পানে চাহিল। অদৃষ্টে চাল গুটাইয়া আসিতেছে। সে অধরষ্ঠ চাপিয়া বলিল, প্রপালিকা। সুগোপা রক্ষীদের দিকে ফিরিয়া বলিল, ইহাকে সাবধানে পাহারা দিও, অতি ধূর্ত চোর, সুবিধা পাইলেই পলাইবে। একজন রক্ষী বলিল, সাবধানে কোথায় রাখিব? রাত্রে কারাগার তো বন্ধ আছে। হঠাৎ সুগোপার মনে পড়িয়া গেল। উদ্বেলিত হাসি চাপিয়া সে বলিল, রাজপুরীর তোরণ প্রহরীর কাছে লইয়া যাও, তাহাকে আমার নাম করিয়া বলিও, সে সমস্ত রাত্রি চোরকে পাহারা দিবে। সুগোপাকে নগরের সকলেই চিনিত। প্রপালিকা হইলে কি হয়, রাজকুমারীর সখী। রক্ষীরা দ্বিরুক্তি না করিয়া চোরকে বাঁধিয়া রাজপুরীর দিকে লইয়া চলিল। ভাগ্যক্রমে চিত্রকে থলিটির রক্ষীরা কাড়িয়া লইল না। তাহারা সাধু চরিত্র বলিয়াই হোক, অথবা যে চোর রাজকন্যার ঘোড়া চুরি করিয়াছে তাহার ওপর বাটপাড়ি করিলে গোলযোগ হইতে পারে, এই জন্যই হোক, চিত্রকে থলিতে তাহারা হস্তক্ষেপ করিল না। আমার গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আমার শ্রোতা বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনি অলরেডি সাবস্ক্রাইব করেছেন। না করলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন দাবিয়ে আমার সঙ্গে থাকুন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমায় সহায়তা করুন। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। খুব শীঘ্রই আমি হাজির হব আরও নতুন নতুন উপন্যাস নিয়ে আপনাদের বিনোদনের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।